তো আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। বর্তমানে চিকিৎসাধীন 42 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন 6 জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বলেন, গত 2 দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা 23 রোগীর মধ্যে 13 জনকে অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে দেয়া হয়েছে। সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। কাজ করছে চীনের চিকিৎসক দলও। এ মুহূর্তে রক্ত বা স্কিন ডোনেশন বা আর্থিক সহায়তার প্রয়োজন নেই বলেও জানান তিনি। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিখোঁজ হওয়া 5 জনকে শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। রাতে নিখোঁজ হওয়া 5 জনকে সিএমএইচ-এর মর্গ থেকে হস্তান্তর করা হয়। উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিখোঁজ সদস্যদের মধ্যে প্রোফাইল বিশ্লেষণ করে 5টি মরদেহের পরিচয় শনাক্ত করে সিআইডি। ঢাকা সিএমএইচ-এর মর্গ থেকে হস্তান্তর প্রক্রিয়া শেষে নিধি, প্রিয়া, রাইসা, আফিয়া ও সোনিয়ার মরদেহ হস্তান্তর করা হয়। 3 দিন পর সন্তানের পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সকাল থেকে চিকিৎসক দল কি আপডেট দিয়েছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি হয়েছেন তাদের বিষয়ে একটা প্রেস ব্রিফিং হয়, যদিও এখন পর্যন্ত আজকে কোনো প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানায়নি। তবে আমরা দেখেছি যে সিঙ্গাপুর থেকে যে চিকিৎসা দল এসেছিল তারা আজকে সকাল 9টার দিকে হাসপাতালে প্রবেশ করেছেন। পাশাপাশি চীনা চিকিৎসক দল গতকাল রাত্রে এসে পৌঁছেছেন। আমরা আবাসিক সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তাদেরও একটি 5 সদস্যের দল আজকে আসার কথা রয়েছেন। সকাল 9টা আসার কথা ছিল, তারা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এবং তাদের 5 সদস্যের একটি দল তারা এই সমন্বয় করে আসলে এখানে চিকিৎসা দেবেন। এবং আপনি দেখেছেন যে গত সোমবার এই যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে লোক সমাগমের ব্যাপক উপস্থিতি ছিল। তবে আজকে আমরা দেখেছি সেই উপস্থিতিটা নেই এবং স্বেচ্ছাসেবক যারা ছিলেন তাদের উপস্থিতি নেই। তবে হাসপাতালের সামনে র্যাব, পুলিশ, সেনাবাহিনী এর কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো বিঘ্নিত না ঘটে তারা কিন্তু বিষয়টা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখেছি জরুরি বিভাগ এবং প্রধান ফটকের সামনেও তারা অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এখনও আইসিইউতে 8 জন চিকিৎসা নিচ্ছেন এবং 6 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 42 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। তবে আজকে এখনও কোনো মৃতের তথ্য আমরা পাইনি এখন পর্যন্ত। এবং যারা চিকিৎসাধীন রয়েছেন মধ্যে 13 জনের অবস্থা বেশ ভালো হয়। যারা চিকিৎসকরা জানিয়েছেন তাদের হয়তো 2-1 দিনের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভিতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, দর্শনার্থী কিংবা পরিবারের স্বজনদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি এখনও দূর দূরান্ত থেকে কিছু মানুষ এসেছেন যারা এই ঘটনাটি আসলে দেখার জন্য ভিতরে যারা যেসব শিশু মারা গেছেন বা আহত রয়েছেন তাদের বিষয়ে তাদেরকে দেখার জন্য আমরা দেখেছি যশোর বেনাপোল থেকে কয়েকজন এসেছেন। এবং এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী বা কাউকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এবং সর্বশেষ যে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আপনি কিছু আগে বলছিলাম যে 8 জন যে আইসিইউতে রয়েছেন এবং 6 জন এখনও যে 6 জন যে সংকটাপন্ন অবস্থা রয়েছেন তাদের বিষয়েও কিন্তু বিস্তারিত জানানো হয়নি। এবং আমরা জানি যে কিছুক্ষণ আগে যে চীনা চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু চীনা এবং সিঙ্গাপুর এবং ভারতের যে চিকিৎসক প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু সমন্বয় করে কিন্তু তাদের চিকিৎসা দেবেন। এবং হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন, পরিচালক রয়েছেন তাদের সাথে তাদের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর হয়তো আমাদের বিস্তারিত জানাতে পারেন। এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা গার্ডার সেতু এখন বাস্তবে রূপ নিয়েছে। 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক পাকা সহ বাকি সামান্য কিছু কাজও চলছে জোরে সোরে। চলতি মাসেই সেতুটি উদ্বোধনের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট অধিদপ্তর। তিস্তা নদীর একপাশে গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর ঘাটের পাশেই
কুড়িগ্রামের চিলমারি। মাঝে ১৪৯০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এরই মধ্যে সেতুটির মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ। ২৯০টি পিলারে বসানো হয়েছে ৩১টি স্প্যান। এখন অপেক্ষা উদ্বোধনের। সেতু ঘিরে নতুন আশা দেখছে তিস্তাপাড়ের মানুষ। চলাচলের জন্য খুলে দেয়া হলে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগে রাজধানীর সাথে দূরত্ব কমবে প্রায় ১০০ কিলোমিটার। এলাকাবাসীর দাবি, এতে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি দুই পাশে নদী শাসনে কমবে তিস্তার ভাঙন। চিকিৎসা, শিক্ষা সহ কৃষি ও গ্রামীণ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বেগবান হবে পর্যটন শিল্পও। উদ্বোধন হলে আমরা অত্যন্ত খুশি এবং এপারের মানুষ এপারে যাতায়াত করবে, এপারের মানুষ ওই পারে যাতায়াত করবে। স্বপ্নের ব্রিজ এই মাসে যদি চালু হয় তাহলে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। যানবাহন চলবে ভালো, যাইতে আস্তার খুব সুবিধে। চালু হলে ব্রিজটা অনেক মানুষের ব্যবসা উন্নত হবে বা ভালো হবে। এলজিইডি তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করছে চায়নার স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। চলতি মাসে উদ্বোধনের আশা সংশ্লিষ্টদের। অধিকাংশ কাজই শেষ, 95%। আর টুকটাক যে কাজগুলো রয়েছে আমরা আশা করছি এই 10-15 দিনের ভিতরে আমরা শেষ করতে পারবো। এই ব্রিজটি এই মাসের ভিতরেই ওপেনিং করার জন্য আমরা চেষ্টা করব। ২০১৪ সালের ২৬শে জানুয়ারি সেতুটি নির্মাণ কাজের উদ্বোধন হলেও নানা জটিলতায় ২০২১ সালে পুরোদমে নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী সেতুটি চলতি বছরের ২৪শে জুন উদ্বোধনের কথা ছিল। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন গজনবী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে গজনবী বলছেন, আইন অনুযায়ী করছেন দায়িত্ব পালন। তবে প্যানেল সদস্যরা অনাস্থা জানালে আইনি ব্যবস্থার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ২০২২ সালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এতে উপজেলা ঢালজোড়া ইউনিয়ন পরিষদে জয় পান আওয়ামী লীগ নেতা ইসামউদ্দিন। চেয়ারম্যান হয়ে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবীকে প্রথম করে ৩ সদস্যের প্যানেল গঠন করেন তিনি। জুলাই আন্দোলনের সময় পালিয়ে যান চেয়ারম্যান ইসামউদ্দিন। এরপর দায়িত্ব বুঝে নেন প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী। দায়িত্ব নেয়ার পর তাকে নিয়ে অসন্তোষ তৈরি হয় জনমনে। ইউপি সদস্যদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে বহাল আছেন এনায়েত হোসেন গজনবী। যারা বিএনপির মেম্বার, বিএনপির দল নিয়ে নির্বাচিত হয়েছে, তারাও এই ১৭ বছর ওই মন্ত্রী মহোদয়ের পাশে অনেক পোস্ট ছবি উঠাইছে। হ্যাঁ, বহুত সবারই আছে। তখন কেউ আর ওই ছিল না, বিএনপি ছিল না, সবই আওয়ামী লীগ। কত দেখেছেন তা জানি না, কি আমার কাছে প্রস্তাব ছিল যে আপনি প্যানেল চেয়ারম্যান হইবেন, টাকা জন্য কত 10 লাখ, আমি 10 মাস হবে। আওয়ামী লীগের পদধারী নেতাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি এলাকাবাসীর। চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান হওয়ার কথা হ্যাঁ হলো বিএনপি পন্থী আসলে তারা দেয় নাই, আবার আওয়ামী লীগ পন্থীরাই দিয়ে দিচ্ছে। আমাদের সকলেরই প্রত্যাশা, সকলেরই চাওয়া যাতে সে এই চেয়ারম্যান তার বহাল না থাকে। হ্যাঁ, আওয়ামী লীগ থেকে আবার এইখানে জড়িত লোক কোন কারণে। তবে এনায়েত হোসেন গজনবীর দাবি, যথাযথ আইনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তিনি। প্যানেল চেয়ারম্যান বানাইছে, সরকার বানাইছে, এবং সেই হিসাবে আমি প্যানেল চেয়ারম্যান ছিলাম, সেটা আমাকে দায়িত্ব দিচ্ছে। এর বাইরে আমি আর কিছু বলবো না। দায়িত্ব দিচ্ছে, সরকার যদি আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সে সরকার ব্যবস্থা নেবে। ইউনিয়ন পরিষদের সদস্যরা অনাস্থা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা সে অনিয়ম করে প্যানেল করেছে, অন্তর্ভুক্ত হয়েছে বা এরকম লিখিত কোনো কিছু আমাদের হাতে নেই। যদি এরকম কোনো কিছু পাই, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের হাত থেকে ঢালজোড়া ইউনিয়নকে মুক্ত করার দাবি স্থানীয়দের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক এক্স পোস্টে এই ঘোষণা দেন তিনি। ম্যাক্রন জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। পোস্টে ম্যাক্রন আরও লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির বিষয়ে বিশ্বাস রেখে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা সম্ভব জানিয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের মুক্তির আহ্বানও জানান ম্যাক্রন।
পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ শান্তিনিকেতনে পর্যটকদের জন্য চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। এর ফলে বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। করোনা মহামারীর পর পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশাধিকার দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য থাকছে প্রশিক্ষিত গাইড। বাংলা, ইংরেজি ও হিন্দি এই 3 ভাষায় বিশ্বভারতীর ঐতিহাসিক স্থানগুলোর বিবরণ সহ প্রচারপত্র থাকবে। হেরিটেজ ওয়াকের জন্য এই বিশেষ পরিষেবা থাকছে প্রতি রোববার। তবে কবে থেকে এই হেরিটেজ ওয়াক সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনও জানা যায়নি। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।